নমস্কার, আপনাদের সকলকে আজ বাংলা ডিজিটালে স্বাগত। আমরা আজ শনিবার থেকে আমাদের নতুন অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের নাম রাজনীতির টি-20। ক্রিকেটের টি-20 তো আমরা দেখতে সকলে অভ্যস্ত। এবার আপনারা দেখবেন আজ বাংলা ডিজিটালের রাজনীতির টি-20 অনুষ্ঠান। প্রথম অনুষ্ঠানের অতিথি রাজীব বন্দ্যোপাধ্যায়। আপনাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত মুখ। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ মন্ত্রিসভার সদস্য ছিলেন, তৃণমূলের বিশিষ্ট নেতা, সুবক্তা এবং অত্যন্ত শিক্ষিত যুবক। আজকে তাকে আমরা পেয়েছি। আমাদের নানা রকম প্রশ্ন আছে। আমাদের প্রথম প্রশ্নই হচ্ছে যে নির্বাচনের দামামা বেজে গেছে। সকলেই জানি আগামী 2026-এ পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন এবং সেই নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আপনার কি মনে হয় এই নির্বাচনে ফলাফল কি হতে পারে? দেখুন, আমি প্রথমে বলি প্রবীণদা, আপনার আজ বাংলায় আমি যারা দর্শক তাদেরকে নমস্কার জানিয়ে বলি যে আপনি যে কোয়েশ্চেনটা করেছেন, আমার মনে হয় বাংলার মানুষও বুঝে গেছে, দেওয়াল লিখন স্পষ্ট, মানুষও মোটামুটি ঠিক করে নিয়েছে যে আবার চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো অর্থাৎ বর্তমানে যিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবার শপথ নেবেন। কারণ কি আমি আপনাকে যদি বলি, কেন আপনি তো অত্যন্ত অভিজ্ঞ একজন সাংবাদিকও ছিলেন, জনপ্রতিনিধিও ছিলেন। দেখুন, সবাই বলে তা প্রত্যেক কটা সরকারের একটা করে প্রতিষ্ঠান বিরোধী হওয়া থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কোথাও কোনো প্রতিষ্ঠান বিরোধিতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি প্রকল্পের পর প্রকল্প, পরিষেবার পর পরিষেবা, উন্নয়নের বন্যা আজকে সারা পশ্চিমবঙ্গ, আমি তো সব জায়গায় বলি। না, আপনি কি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া সেটা নেই? সেটা কেন? আমি এটাই বলছি যে আমি একদম আপনাকে মানে আপনি নিজেও অত্যন্ত অভিজ্ঞ, আপনিও স্মরণও থাকবে। প্রচুর মুখ্যমন্ত্রী স্বাধীনতার পর থেকে এই বাংলার তাদেরকে আমরা দেখেছি। হ্যাঁ, আমরা গুরুজনদের কাছ থেকে, আমাদের বিভিন্ন অভিভাবকদের কাছ থেকেও শুনেছি। কিন্তু যেভাবে উন্নয়নের ডালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 14.5 বছরই বলবো, আমি প্রায় শেষ হয়ে এলো, তো 14.5 বছর যেভাবে তিনি একের পর এক পরিষেবা, প্রকল্প, উন্নয়ন নিয়ে এসছেন, আজ অব্দি স্বাধীনতার পরে এত প্রকল্প, এত পরিষেবা, এত উন্নয়ন কোনো মুখ্যমন্ত্রী নিয়ে আসতে পারেননি। এক। দুই, যে আজকে দেখুন, আমরা একটা সময় বলতাম আজ বাংলা যা ভাবে কাল ভারতবর্ষ তাই ভাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আজকে বাংলা যা যা করেছে, আপনি কন্যাশ্রী থেকে শুরু করুন, কন্যাশ্রীকে রেপ্লিকার নকল করতে হয়েছে নরেন্দ্র মোদীজিকে। আজকে এই যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একের পর এক যে উন্নয়নের পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, আপনি দেখুন। আর যতগুলো রাজ্যের বিজেপি শাসিত রাজ্য যেগুলো তারা পুনরুদ্ধার করেছে বা নতুন করে জিতেছে, সব জায়গায় আপনি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই লক্ষ্মীর ভান্ডারের কোথাও লাডলি বাহিনী যোজনা, কোথাও অন্য কোনো নাম দিয়ে সেই মহিলাদেরকে কি করে তুষ্ট করা যায়, তাদেরকে কিভাবে পরিষেবা দেওয়া যায়, সেই সময় সব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রকল্পকে নকল করে 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 আজকে কিন্তু অন্যান্য রাজ্যে তারা সফলতা লাভ করেছে। ন্যাচারালি এখানে প্রতিষ্ঠান বিরোধিতা কোথায়? 34 বছরের যে বামফ্রন্টের শাসন, তারাও দাবি করত যে তারা প্রান্তিক মানুষের অনেক উপকার করেছে, অনেক জনকল্যাণমূলক কাজের কর্মসূচি তারা নিয়েছে। তো তারা তো ক্ষমতায় থাকতে পারলো না। দেখুন, আমি আবার বলি, এই 34 বছরে বামফ্রন্ট, আরে আপনার নিজের বই আছে সাইন্টিফিক রিগিং, আপনি তো সেই রিগিং তত্ত্ব প্রথম আমরা পশ্চিমবঙ্গে কিভাবে রিগিং হয় তার যদি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ কেউ করে থাকে, তার নাম প্রবীর ঘোষ, আর আপনি করেছেন, আপনার বই আমি নিজে পড়েছি। তো এবং আমি নিজে দেখেছি 2004 সালের নির্বাচনে বামপন্থীরা কিভাবে রিগিং করে, 9টার মধ্যে সব ভোট কমপ্লিট করে দেয়। আমাকে নিজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছিলেন লোকসভা 2004-এ, আমি তখন নিজে প্রত্যক্ষ করি।
ওদের একটা অদ্ভুত ভাবে একটা রিগিং করার একটা রেজিমেন্টেড পার্টি কিভাবে করবে তার একটা অন্যরকম ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি তো বিভিন্ন নির্বাচনে আপনি দেখবেন উৎসবের মেজাজে ভোট হয়। এবং সব থেকে বড় কথা, আজকে 34 বছরের শাসন চলে গেছে, বামপন্থীদের মানুষ যে প্রত্যাখ্যান করেছে তার ফল হচ্ছে আজকে তারা জিরো, শূন্যতে নেমে গেছে। এবার যদি আপনি ভারতীয় জনতা পার্টির কথা ভাবেন, আপনি আমায় বলুন এই কোথায় ওরা দাঁড়াবে, সংগঠনের কি অবস্থা? আমি কিছুদিনের জন্য গিয়ে তো দেখেছি এদের সং আছে, কোথাও কোনো গঠন নেই। আমরা তো রোজ পশ্চিমবঙ্গের কোথাও না কোথাও তাদের মিছিল মিটিং দেখছি, মানে কেন বলছে এইটাই হচ্ছে তফাৎ। তৃণমূল কংগ্রেসের সাথে ভারতীয় জনতা পার্টির পার্থক্য হচ্ছে এইখানে, ওদের রোজ আপনি টিভি, নিউজ পেপার, মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাবেন, কিন্তু ওদের মাটিতে দেখতে পাবেন না, জমিতে দেখতে পাবেন না, একদম প্রান্তিক জায়গায় তাদের দেখতে পাবেন না। আজকে অন্যদিকে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একদম সাংগঠনিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে, এই যে ধরুন এই কিছুদিন আগে আমাদের বিজয় সম্মেলনীগুলো হলো তৃণমূল কংগ্রেসের, এই যে 5,000 কোথাও আরো বেশি, আমি বলবো ও অনেকগুলো জায়গায় হয়তো কোথাও দেখবেন আরো অনেকগুলো ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে সেগুলো হয়তো হিসাব নেই। এবং আমি বলছি এই যে বিজয় সম্মেলনীগুলো করে প্রত্যেক কর্মীদেরকে একদম চার্জ আপ করা, বলতে চাইছে যে জনসংযোগের যে কাজটা সেটা একমাত্র তৃণমূল জনসংযোগ, তার সঙ্গে সঙ্গে এই যে সাংগঠনিক এতগুলো রদবদল করলো, কতগুলো জায়গায় সাংগঠনিক রদবদল হলো, কতগুলো জায়গায় নেতৃত্বের পরিবর্তন নিয়ে এলো, এবং এই যে ধরুন বিভিন্ন ক্ষেত্রে কোথায় সংগঠনে কোথায় দুর্বলতা, সেই ফাঁক ফোকরটাকে ধরে, মানে আমি আপনাকে মানে হলফ করে বলতে পারি, যদি আপনি সার্বিকভাবে সারা ভারতবর্ষের রাজনীতিতে রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলেন, তাহলে জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে, আর তুলনামূলকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এটা আপনি বলবেন, আমি আপনাকে পরিসংখ্যান দিচ্ছি। কেন না, আপনি 24 সালে তো বলছে যে ভারতবর্ষ এখন পুরো মোদিময় হয়ে গেছে। না, আপনি তাদের 24 সালের নির্বাচনের ফলাফল দেখুন। যদি সত্যিকারের নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা মানে ক্রমবর্ধমান হারে বাড়তো, তাহলে ন্যাচারালি আজকে 24 সালে তাদের ভর করে, অর্থাৎ একদম নীতিশ কুমারের জেডিইউ আর ওদিকে তেলেগু দেশম পার্টি, অর্থাৎ আমাদের চন্দ্রবাবু নাইডুর উপরে ভর করে আজকে সরকার করতে হতো না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, যে 2011 সালে যে সংখ্যা নিয়ে এসছেন, 16 সালে সেই সংখ্যা বেড়েছে, 2021-এ সেই সংখ্যা বেড়েছে। সিপিএম কংগ্রেসকে কি দেখছেন? আমার মনে হয় সিপিএম এর কথা যত কম বলা যায় প্রবীরদা তত ভালো। এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে, এদের আর ফিরে আসার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। আর কংগ্রেসও এইখানে যতদিন এরা, মানে আমরাও অবাক লাগে, একটা সময় আমার পরিবার জাতীয় কংগ্রেসে ছিল, আমরাও কংগ্রেস থেকে বেরিয়ে এসেছি। এখানে এই যে মানে বামেদের সাথে কংগ্রেসের যে সখ্যতা, অন্যদিকে রাম আর বাম, মানে বিজেপিও মানে অন্যদিকে পুরোপুরি রাম আর বাম এক হয়ে গেছে। এই যোগ ফলে মানুষ খুব কনফিউজড। মানুষ এখানে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক দক্ষতাকে দেখছে। এই দুটোর মিশ্রণে 26 সালে আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হবে, যদি কালকেও নির্বাচন হয় তাহলেও 250টার উপরে আসন তৃণমূল কংগ্রেস পাবে। যত দেরি হবে আমার মনে হয় সংখ্যাটা আরো বাড়বে। বিহার সহ 4টি রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেছে, সেটাও T20 ম্যাচ। বিহারে বিশেষ করে মানুষের অন্য রাজ্যগুলো সম্পর্কে তত আগ্রহ নেই যতটা আছে বিহার। সেখানে নীতিশ কুমার নেতৃত্বাধীন যে এনডিএ সরকার, সেই সরকার থাকবে না চলে যাবে, এটা হচ্ছে একটা মস্ত বড় প্রশ্ন। এবং সেখানে মোটামুটি বিরোধীরা একটা জোট তৈরি করেছে, যে জোট এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট বেগ দিচ্ছে বিজেপির নীতিশ কুমারের জোটকে। আপনার কি ধারণা এই বিহার ভোটে কি হতে পারে? দেখুন, যদিও আমি আমার রাজ্য নিয়ে বেশি কনসার্ন, বাট তাও যেহেতু একজন রাজনীতিবিদ হিসাবে বিভিন্ন জায়গায় খবর রাখতে হয়, আমি যতটা বিহার নিয়ে আমার মনে হয়েছে যে মানুষ সেখানে একটা পরিবর্তন চাইছেন, এবং পরিবর্তন চাইছেন এই কারণে আপনি দেখবেন যে ভারতীয় জনতা পার্টিও কোথাও হলফ করে ও যে নেক্সট মুখ্যমন্ত্রী প্রজেক্ট কাকে করবেন, নীতিশ কুমারকে করবেন না অন্য কাউকে করবেন, তারাও কিন্তু হলফ করে বলতে পারছেন। মানে সম্রাট চৌধুরীকে একটা স্ট্যান্ড বাই করে রেখে দিচ্ছেন, বা অন্য হয়তো ওদের ঝুলিতে আর কি আছে কেউ জানে না। কিন্তু ওরা যে সন্দিহান,
ওরা ওরা যদি বুঝতো যে কনফার্ম যে হ্যাঁ আমরা একদম ক্ষমতায় আসছি, তাহলে কিন্তু দেখতেন একটা অন্যরকম স্ট্র্যাটেজি থাকতো। ওদের সেই স্ট্র্যাটেজির মধ্যে পরিবর্তন রয়েছে, এবং যার কারণ খোলাখুলি তারা নীতিশ কুমারকেও কোথাও মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে না, সম্রাট চৌধুরী বা অন্য কারোর কথা তাদের কথাও মুখে আনছে না। তৃতীয়, দেখুন ওদের মানে কেন আমি বলছি তারা ভীত, যে হারে ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে কিছু পরিষেবা, তার সঙ্গে সঙ্গে আরো যেভাবে ঢালাও প্রতিশ্রুতি তারা দিয়েছে, এবং তারা নিজেরাও বুঝতে পারছে যে বিহারের নির্বাচন তাদের কাছে অত্যন্ত টাফ লড়াই, মানে আপনার কথা T20 লড়াইতে অত্যন্ত কঠিন জায়গা আছে। সেইখান থেকে শুরু করে তার মধ্যে আমি বলি, একটা আপনারা জানেন প্রশান্ত কিশোর একটা নতুন রাজনৈতিক দল তৈরি করেছে, জনস্বরাজ পার্টি। এবং আমি মানে বাইরে গিয়েও কথা বলে দেখেছি, প্রচুর বিহারি মানুষজন আছে, তারাও কিন্তু জনস্বরাজ পার্টির পক্ষে অত্যন্ত পজিটিভ কথাবার্তা বলছে, যে জনস্বরাজ পার্টি এবার কিন্তু হয়তো কোথাও দেখা যেতে পারে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। ও কার ভোট কাটবে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে কোথাও হয়তো যে বিজেপির ভোট কেটে নিতে পারে, এবং সেইখান থেকে দাঁড়িয়ে হয়তো তেজস্বী যাদব অর্থাৎ মহাগঠবন্ধন যেটা হয়েছে, কারণ আমরাও চাই যে বিহারে এবার একটা পরিবর্তন আসুক। এবং দেখুন বিজেপি আরো একটা কারণ আমি আপনাকে বলি, যে সন্ধিয়ান এই কারণে যেমন SIR চালু করলো প্রথম বিহারে। SIR কেন চালু করলো প্রথম বিহারে? কেন ওরাও সেখানে একটা অঙ্ক খুঁজে বের করার চেষ্টা করছে যে কোথায় কিভাবে বিজেপিকে একটা অন্যান্য মানে একদম ক্লিন সুইপ দেওয়া যায়, এবং যার কারণ তড়িঘড়ি করে SIR এর বিরুদ্ধে সব আপনার মানে তখন SIR কি রূপ কি ব্যাপার অর্ধেক মানুষ জানেন, একটা SIR করে দিল বিহার, এবং বিহারে করে ওরাও কিন্তু একটা ওই সাফল্য লাভ করতে চেষ্টা করছে। এবং আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে SIR চালু হয়ে গিয়েছে, বিজেপি বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন আপনারা অভিযোগ করছেন যে এরা বিজেপির এজেন্সি হিসাবে কাজ করছে, পশ্চিমবঙ্গে কিছু পার্টিকুলার কোনো একটা টার্গেটকে সামনে রেখে কি তারা এগোচ্ছে বলে মনে হয়? বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বাংলার মাটিকে বোঝা ভারতীয় জনতা পার্টি মানে কেন্দ্রীয় নেতৃত্ব বলুন আর বাংলার নেতৃত্ব বলুন, বোঝা অত্যন্ত কষ্ট। বাংলার মাটি এত সোজা নয়। আর বাংলার যে নেত্রী, যাকে আমরা এখানে বাংলার বাঘিনী বলি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছে। যে বাংলার মাটিতে SIR কেন, কোনো কিছুই পারবে না এরা। আমি আপনাদের বলি যে প্রথম হচ্ছে, আপনি বলুন তো এই SIR করার উদ্দেশ্যটা একদম রাজনৈতিকভাবে। ভারতীয় জনতা পার্টি যেমনভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করেছে, আজকে ED থেকে CBI থেকে ইনকাম ট্যাক্স থেকে কাস্টমস থেকে এক্সাইজ থেকে সব যেমন আজকে মানে একদম বলতে পারেন এদের তোতা পাখি, খাঁচায় পড়া তোতা পাখি। কি একমাত্র নির্বাচন মানে কমিশনটা আমাদের কোথাও কোথাও কখনো হয়তো মনে হতো আগে হয়তো নিরপেক্ষ, কিন্তু ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি এরা এটাকেও আর নিরপেক্ষ রাখেননি। এবং আপনি দেখুন ঠিক পরিকল্পনা করে এই আপনি আমায় বলুন যে বিহারে হয়ে গেছে SIR। আচ্ছা, আপনি SIRটা করলেন, আপনার তো একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। SIR করবার আগে আপনার একটা সেন্সাস হওয়া দরকার ছিল, জনসংখ্যার একটা পুরো চারিদিকে সেই জনসংখ্যার নিরিখে SIR করার কথা ভাবতে পারতেন। আচ্ছা, আপনি 2024-এর লোকসভা নির্বাচন করলেন, তখন কোনো SIR করলেন না। তাহলে যদি SIR করতে হতো তাহলে সারা ভারতবর্ষ জুড়ে SIR করতে হতো, বিশেষ করে বর্ডার যে স্টেটগুলো সেগুলো বাদ দিয়ে দিয়েছে। আপনি আসাম ত্রিপুরাতে হচ্ছে, আপনি ভাবুন যে 12টা স্টেটে SIR করছে, আর তার মধ্যে এই যে 5টা স্টেটে আপনার ইলেকশন হচ্ছে, SIR এর কিরকম কায়দা দেখুন। আমি কেন বলছি এটা রাজনৈতিক উদ্দেশ্যে, কারণ আসামে হলো একদম গোয়ারা হাঁটতো। আপনি আমায় বলুন ত্রিপুরাতে বাদ দিয়ে দিচ্ছে, নর্থ ইস্টের এন্টায়ার স্টেটগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, শুধুমাত্র তামিলনাড়ু, বাংলা আর কেরালা আর পন্ডিচেরি এই কটা স্টেটে ওরা SIR গুলো করছে। কেন? ওরা খুব ভালো করে জানে এই কটা স্টেটে ওদের অবস্থা কি। কেরালাতে ওদের কিছু নেই, তামিলনাড়ুতেও কিছু নেই, বাংলাতেও ততই বছর, আর পন্ডিচেরির কথা ছেড়ে দিন। আপনি আমায় বলুন যদি SIR করার দরকার মানে করার দরকার ছিল, তাহলে ভোটের পরে করতে পারতো, সার্বিকভাবে করতো। তাহলে তো আমি মনে করেছি কথা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 2024-এর যে ফলাফল হয়েছে SIR বাদ দিয়ে হয়েছে, তাহলে ওটা তো ফলস। তাহলে তো এক্ষুনি উচিত কেন্দ্রীয় সরকারের একদম সব সমেত পদত্যাগ করে পুরো রাজ্য জুড়ে SIR করে তারপর ভোটে যাও। সেটা তো করেনি। শুধুমাত্র বাংলায়, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পেরে উঠছে না, উন্নয়নের নিরিখে এরা কোনোভাবে পেরে উঠছে না।
সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে উঠছে না, সার্বিকভাবে কোথাও কোনো জায়গা নেই ভারতীয় জনতা পার্টি, যার কারণ এদের এখন কোথাও হয়তো কেউ মাথায় বুদ্ধি দিয়েছে, আমি জানি না কে দিয়েছে, কেউ মাথায় এদের বুদ্ধি দিয়েছে যে বাংলায় বোধহয় এই 1 কোটি ভোটার, আপনি বলুন তো এটা কোনোদিনও হয়? 1 কোটি ভোটারের নাম যে কেউ বাদ দিয়ে দিতে পারে? এইভাবে বাদ হতে পারে? 1 কোটি ভোটারের নাম বাদ দিয়ে দেবে আর তাতে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যাবে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় চলে আসবে। আর এই এসআইআর করে আমি বরঞ্চ বলছি বিজেপির ভুল পদক্ষেপ হয়েছে, তাতে বিভিন্ন ধর্ম সম্প্রদায় জাতপাত মানুষের মনে একটা ভীতি সঞ্চার হয়েছে, এবং সবাই মিলে আগামী দিনে দেখবেন ওদের সংখ্যা আরো কমবে। যদি 10টা পেত, এখন শূন্যে নেমে যাবে। মানুষ এমন একটা জায়গায় চলে যাবে এসআইআর এর বিপক্ষে গিয়ে, এবং এসআইআর এ লাভবান হবে তৃণমূল। না, এসআইআর এ যদি সেটা সম্ভব হয় যে এখানে ভুয়া ভোটার আছে, মানে ভুয়া ভোটার বা যারা এই দেশের নাগরিক নয়, সেরকম একটা বিশাল, যেটা বারবার বিজেপি দাবি করছে 80 লক্ষ থেকে 1 কোটি এরকম নাম আছে, বাদ দেওয়া যায়, তাহলে কি মনে হয় যে আপনার তৃণমূল কংগ্রেসের কোনো সমস্যা হবে? আমি তো আবার বলছি যে এরা পুরো জিনিসটাও জানে না। আপনি আমায় বলুন তো, এই যে বিএলওরা যাচ্ছে, আমি তো দেখছি, আমি তো নিজেও রাজনীতির সঙ্গে মাটিতে মিশি, ওদের কোথাও কোনো জায়গায় বিএলএ খুঁজে পাচ্ছেন। এই যে কন্টিনিউয়াস প্রসেস 4ই নভেম্বর থেকে ডিসেম্বর অবধি, আপনি বলুন তো রোজ ওদের কোনো বিএলএ কে আপনি খুঁজে পাবেন এই বুধে বুধে ঘুরছে? সাংগঠনিকভাবে তো এদের কিচ্ছু নেই, 1। 2, ওরা যে পরিকল্পনা করে এসআইআরটা করতে চাইছে তার বাস্তবায়ন বাংলায় কিছুতেই হবে না। এখানে ভোটাররা অত্যন্ত সচেতন, এবং আমি এখনো বলে দিচ্ছি, একটা বৈধ ভোটারের নাম বাদ দিলে নির্বাচন কমিশনকেও রেয়াত করবো না। এসআইআর নিয়ে তো অলরেডি T20 ম্যাচ পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন খেলা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন দিল্লি অভিযান হবে। ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে তুমি যা খুশি করো, কোথাও কোনোভাবে একজন বৈধ ভোটার, সে তো এই দেশের নাগরিক, ধরুন এতদিন ধরে ভোট দিয়ে এসছে, হ্যাঁ, এবার আপনি বলছেন যে কোথায় তার লিঙ্ক পাওয়ার জন্য তার বাবার সার্টিফিকেট দিতে হবে, তার অমুকের সার্টিফিকেট দিতে হবে, তার তমুকের ডকুমেন্টস দেখাতে হবে। আচ্ছা, আপনি আমায় বলুন তো, এই আধার 1050 টাকা খরচা করে একটা মানুষ আধার কার্ড করেছে, এই আধার কার্ড দেখিয়ে আপনি বলছেন ব্যাংকে আপনাকে লিঙ্ক করতে হবে, এই আধার কার্ড না হলে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারছেন না, এই আধার কার্ড না হলে আপনি গিয়ে পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে পারছেন না, এই আধার কার্ড না হলে বিভিন্ন জায়গায় আপনার কোনো সব জায়গায় কাজ আটকে যাচ্ছে। একটা সোসাইটি রেজিস্ট্রেশন করতেছেন, সেখানেও বলছে আপনার আধার কার্ড লাগবে। তো আধার কার্ড আপনি তৈরি করলেন, 1050 টাকা মানুষ খরচা করলো, করে হঠাৎ করে আপনি বলে দিচ্ছেন যে এসআইআর করতে গেলে যে 11টা আমি আপনাকে দিয়ে দিয়েছি, মানে 11টা আপনাকে তথ্য দাখিল করতে হবে, তার মধ্যে আধার নেই। আধার হচ্ছে অ্যাডিশনাল, মানে যদি কেউ আধার দেয় ওটা গ্রাহ্য হবে, কিন্তু তার সাথে ওই 11টার মধ্যে একটা দিতে হবে, আবার 11টার মধ্যে একটা দিলে আধার না দিলেও চলবে। মানে কিরকম একটা অদ্ভুত পরিস্থিতি। আপনি বলুন 16 সালের নভেম্বর মাসে, 8ই নভেম্বর সম্ভবত, মধ্যরাত্রে হঠাৎ করে নোটবন্দি হয়ে গেল। নোটবন্দির কথাটা আসতে চাইছিলাম। না, নোটবন্দির চেয়েও কি আপনার মনে হয় যে এসআইআর আরো বেশি মানুষের মনে আতঙ্ক উৎকণ্ঠা তৈরি করেছে? নোটবন্দিও যেমন আতঙ্ক উৎকণ্ঠা তৈরি করেছে, কত মানুষ আত্মঘাতী হয়েছিল নোটবন্দির সময় আপনি নিজে দেখুন, ওই লাইনে দাঁড়ানো, কিভাবে মানুষ হ্যারাসমেন্ট হয়েছে। এই নোটবন্দি হঠাৎ করে হয়েছে, এসআইআরও এরকম এদের পরিকল্পনা হঠাৎ করে করছে, এতে মানুষের আতঙ্ক, হঠাৎ মাঝে একবার এনআরসি সিএএ নিয়ে একটা আতঙ্ক। মানুষ তো স্বাধীনভাবে এই গণতান্ত্রিক দেশে, স্বাধীন দেশের নাগরিক হয়ে মানুষ তো একটু সুখে থাকতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। লেখাপড়া লাটে উঠেছে, লেখাপড়া লাটে সব টিচারদেরকে সিলেবাসে তাদের শেষ করতে হবে, মানে পরিকল্পনা। আমার বক্তব্য হচ্ছে নোটবন্দি যেমন পরিকল্পনাহীন, অনেকগুলো সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজির যেমন পরিকল্পনাহীন, তেমনি এনআরসি সিএএ সবই পরিকল্পনাহীন। ঠিক সাইমultaneously এই এসআইআর হচ্ছে একদম পুরোপুরি পরিকল্পনাহীন। এরা মানুষের অধিকার কেড়ে নেবার জন্য এসআইআর চালু করেছে, না তো কেউ বলতে পারে যে ভাই এদের ভোটাধিকার কেড়ে নেবো 1 কোটি। আচ্ছা, ও সংখ্যাটা জানলো কি করে আমায় বলুন? ভারতীয় জনতা পার্টির মেজো খোকা সে সংখ্যাটা জানলো কি করে যে 1 কোটি হতে পারে, 2 কোটি হতে পারে? আমি তো অবাক লাগছি।
তার মানে কি এদের ওই ওই যে একটা পরিকল্পনা, যা দেখবেন মাঝে মধ্যে ভারতীয় জনতা পার্টি একটা কথা বলে যে 2024 সালে আমরা এত লক্ষ ভোট পেয়েছি, ওরা এত লক্ষ, 37,000-এর ফারাক আছে, অর্থাৎ এই 37 লক্ষের ফারাক আছে, অর্থাৎ এই ফারাকটাকে মিটিয়ে দিতে চাইছে। ওরা ভাবছে বোধহয় এই ফারাকটা মিটিয়ে দিলে তবেই বোধহয় আমি মানে ইলেকশনে রাজনৈতিকভাবে ভোটের ময়দানে বাজিমাত করতে পারবো, কিন্তু এই 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 অঙ্কে ভোট হয় না। তা আপনি কি মনে করেন যে এই যে তৃণমূলের যে সাংগঠনিক অবস্থা, যে জায়গায় তৃণমূল জিনিসটাকে সংগঠিত করবার চেষ্টা করছে, জনমতকে, প্রতিবাদকে, সেইভাবে কি বিজেপি, মানে প্রধান প্রতিপক্ষ বিজেপি বলে বিজেপির কথা বারবার আসছে, তারা পাচ্ছে না? দেখুন, আমি এইটা বলার আগে একটা আমি প্রসঙ্গ ভুলে গেছিলাম, একটুখানি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে আচ্ছা, এই যে SIR করছে কত কম সময়ের মধ্যে, আপনি আমার বলুন তো, যে এই যে পরিকল্পনাহীন বললাম, এটাও তো তার মধ্যে একটা অঙ্ক। আপনি 2 মাসের মধ্যে 4 থেকে 4 ডিসেম্বর, তারপরে খসড়া তালিকা, তারপরে হিয়ারিং, কোনো কারোর কিছু বললে হয়ে যাবে না, তো জানুয়ারি মাসে আপনার অফিসিয়াল তালিকা প্রকাশ করে দেবে, দিয়ে তারপরে ভোটে চলে যাবে। তো এই এত তাড়াহুড়োর কেন? তার মানেই তো ডাল মে কুচ কালা হয়। অ্যাকচুয়ালি তো এদের এদের উদ্দেশ্যটা তো অন্য। এরা যদি সত্যি বুঝতাম যে ভোটারদের স্বার্থে করছে, তাহলে ওদের অধিকার কেড়ে নিত না, অধিকার কাড়ার লড়াইয়ে যেত না। এরা তাহলে তো একটা পরিকল্পনা করে, বুদ্ধি করে, সময় নিয়ে ধীরে ধীরে কিভাবে করা যায়, এটাকে যাতে সাকসেসফুল করা যায়, একদম মানে গ্রাসরুটে নামিয়ে দেওয়া যায়, তার চেষ্টা করতো। সেটা করেনি তো, যার কারণ ওরা নিজেরাও জানে না। আমি তো এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি, সারের পুরোটা হয়তো বলা উচিত না, যারা নির্বাচন কমিশনের আধিকারিক রয়েছেন তারাও ঠিক মতো জানেন কি না, আমার এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। ন্যাচারালি তারা আবার তাদের নিজেদের তলার লেভেলে কি ট্রেনিং দেবে, তারা আবার বিএলওদের কি ট্রেনিং দেবে। সুতরাং এত অল্প সময়ের মধ্যে, এবং আপনারা তো দেখেছেন তখন টিভির পর্দায় বারবার এই ক্ষোভ বিক্ষোভ দেখা গেছে। বিএলওরা বলছে যে কি আমাদের কি ডিউটি আওয়ার্স জানি না, কখন যেতে হবে জানি না, কি করতে হবে জানি না, স্কুল করতে পারবো কিনা জানি না, আমার অ্যাটেন্ডেন্স হবে কিনা জানি না। মানে এই একটা, মানে আমি আপনাকে বলছি একদম মানে একটা বিধিবিচ্ছিরি পরিস্থিতি, এবং মানুষের মনে, আমি আবার বলছি, যে আতঙ্ক তৈরি করেছে, এই আতঙ্কের ফল ভারতীয় জনতা পার্টিকে নিতে হবে, ভুগতে হবে। আচ্ছা, এই যে আতঙ্ক, দেখুন মতুয়া সম্প্রদায়ের ভোট একটা বিজেপির বিরাট অ্যাসেট। আমি মনে করি যে পশ্চিমবঙ্গে যে ভোট ওরা পায়, যে আসন ওরা পায়, তার একটা বড় অংশ হচ্ছে মতুয়া ভোট, এবং মতুয়াদের মধ্যে দেখা যাচ্ছে একটা বিশেষ আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। তার কি ফল হতে পারে আপনি মনে করেন? আপনাকে মানে মতুয়া মায়েদের কথা বা মতুয়া ভাইদের কথা বলতে যাওয়ার আগে আজকে বিজেপির ঘরের অবস্থা দেখুন তো। 2 ভাই নিজেদের মধ্যে মারামারি করছে, শান্তনু ঠাকুর, অপরদিকে সুব্রত ঠাকুর, 2 ভাই। এ মাকে নিয়ে বসে আছে, ও একটা আলাদা ক্যাম্প করছে। ও বলছে যে ছোট ভাই পয়সা নিয়ে জালিয়াতি করছে। দুজনেই বিজেপির, একজন সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আর একজন সেই বিজেপির টিকিটে জেতা বিধায়ক, তার সাথে আবার 2টো বিধায়ক আরো ভারতীয় জনতা পার্টির, তারা তাকে যোগ দিয়েছে। মানে এদের মানে রাজনীতি কোন জায়গায় পৌঁছে গেছে দেখুন, মানে ধর্মকেও ছাড়ছে না। এই শান্তনু ঠাকুর এতদিন বলেছিল যে আমি তোমাদের সব পরিচয়পত্র দিয়ে দেবো, সিএ করবো। তার ভাই তার বিরুদ্ধে বিক্ষোভ করে রাস্তায় নেমে গেছে, নেমে গিয়ে আছে আর একটা মতুয়া ধর্মাবলম্বীরা, তারা মমতা বালা ঠাকুরের নেতৃত্বে তারা আমরণ অনশন করছে। মানে এই রাজনীতি করতে গিয়ে ধর্ম নিয়ে এর বিজেপি পুরো ছিনিমিনি খেলছে। মানে এরা ধর্মটাকে বর্ম করে রাজনীতি করতে গিয়ে এখন নিজেরা সেই পাতা ফাঁদে পড়ে গেছে, পড়ে গিয়ে এখন দেখুন কি অবস্থা হচ্ছে। আমি তো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি 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 এই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে, আমি মতুয়া মা ভাই বোনেদের বলবো যে আপনারা দয়া করে তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকুন, আমাদের সাথে থাকুন। আপনাদের একজনকেও ভোটাধিকার কাটতে দেবো না, একজনকেও এই দেশ থেকে বিতাড়িত হতে দেবো না। এই কলকাতায় সার নিয়ে একটা বড় মিছিল, মিটিং তৃণমূল করলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে, এবং সেই মিটিং মিছিলকে বিজেপির শুভেন্দু অধিকারী বলেছেন এটা জামায়াতিদের মিটিং, এটা রোহিঙ্গাদের মিটিং। আপনারা কিভাবে দেখছেন এই বক্তব্যকে? মানে আমি মানে বুঝে পাই না যে রাজনীতি করতে গিয়ে এত নিচেও নামতে হয়। আর একটা রাজনৈতিক দল তার রাজনীতি করবে,
আপনি আমার বলুন তো, এটা আপনি এই যে কয়েকদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিছিলটা হলো, যেটার কথা আপনি বলছেন, যেখানে বুদ্ধিজীবীরাও এসছে, কলা কুশলীরা এসছে, সাধারণ মানুষ এসছে, তৃণমূল সমর্থকেরাও এসছে, তো সেই মিছিল কোথাও আপনার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা একটা জামাত বা রোহিঙ্গাদের মিছিল? আচ্ছা আপনি আমার বলুন তো, জামাত আর রোহিঙ্গারা এসছে কোথা থেকে? রোহিঙ্গা এলে তাকে মায়ানমার থেকে আসতে হবে, সে মায়ানমার থেকে কলকাতায় মিছিল করতে আসছে। সে কলকাতায় মিছিলে চলে এলো। আচ্ছা এই বর্ডার এরিয়া গুলো কার হাতে? তাহলে কার ব্যর্থতা? ব্যর্থতা ভারতীয় জনতা পার্টির, কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর। আর কাল মানে এই যে মিছিলটা হয়েছে, এই মিছিলটা দেখে কারোর মনে হয়েছে যে এই মিছিল রোহিঙ্গাদের মিছিল, বা জামাত মানে আপনাকে তাদের নিয়ে আসতে হবে বাংলাদেশ থেকে বা অন্যান্য রাষ্ট্র থেকে? তো সে কোথায় কোথায় তার মানচিত্রের কোনো জ্ঞান আছে যে কিভাবে সে ঢুকবে? শুধু আমার মনে হয় এগুলো এগুলো করে, আমি আপনাকে বলছি, এগুলো করে ওদের নিজেদের দুর্বলতা প্রকট করছে। এগুলো করে হয়তো টিভিতে মুখ দেখানো যায়, দুটো হয়তো আলোচনা সেটা নিয়ে হতে পারে, বিতর্ক সভা হতে পারে, কিন্তু সেটা নিয়ে বাংলার মানুষ কোথাও কোনো রকমই না। আপনি ভাবুন না, ওরা আজকে এই জামাত আর বলছে, নিজেরা তো হিন্দুর বাচ্চা বলে চারিদিকে কি না করে। না, এই যে হিন্দুর বাচ্চা কথাটা বললেন, এই যে হিন্দুত্ব যে বিজেপির তো একটা সোল হচ্ছে, ওরা এজেন্সি নিতে চায় হিন্দুত্বের। এবং আপনার কি মনে হয় যে ভারতবর্ষে বিজেপির পক্ষে হিন্দুত্বের সেই হাওয়া আছে? যদি সেই হাওয়া থাকতো তাহলে তারা ঠিক 2024-এর নির্বাচনের আগে তারা রাম মন্দির স্থাপন করেছিল, ঘটা করে পুজো হলো। এমনকি যে পুজোতে আমরা দেখলাম যাদের থাকার কথা, যে পুরোহিতগণদের, তারা নেই। মেন পূজারীকে না নরেন্দ্র মোদীজি। যেখানে পুজো হয়েছে সেই অযোধ্যায় ভারতীয় জনতা পার্টি হেরেছে লোকসভার ভোটে কয়েক মাস পরে। এবং তারপরে উত্তরপ্রদেশের নির্বাচনের কি ফলাফল আমরা দেখেছি। তারপরে চলে আসুন আপনি 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল। তাহলে যদি সত্যি হিন্দুত্ব এজেন্ডা কাজ করত, তাহলে নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজির এই হাল হতো না। তাদেরকে দুটো তিনটে দলের উপরে নির্ভর করে আজকে সরকার চালাতে হতো না। এবং আজকে আমি বলুন না, কেন করবে মানুষ? আজকে সনাতন ধর্মের মূল এজেন্ডা কি, আমাদের মূল লক্ষ্য কি? যে ভাই নিজের ধর্মকেও ভালোবাসো, অপরের ধর্মকেও ভক্তি শ্রদ্ধা করো। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা ঠিক করে দেবে যে আমি হিন্দু, আপনি হিন্দু, ও হিন্দু কিনা। অর্থাৎ তাদের কাছ থেকে আমাকে লিজ নিতে হবে বা তাদের পারমিশন নিতে হবে যে আমি একজন হিন্দু ধর্মীয় মানুষ কিনা। মানে তারা বলে দিলে আমি হিন্দু, তারা না বললে আমি হিন্দু ধর্মের নই। তো এই জিনিসটাতে মানে বাংলা কেন, সারা ভারতবর্ষের মানুষ কি তাদেরকে দাসখত দিয়ে রেখে দিয়েছে? এটা কি কারোর দাসত্ব নাকি, যে তারা আমাকে বলে দেবে আর আমি সেইভাবে তাদের অনুযায়ী কাজ করবো? এখানে তো আজকে আপনি আমায় বলুন তো, কোন রাজনৈতিক দল আছে যাদের রাজনৈতিক দলের স্লোগান একটা ধর্মীয় স্লোগান হতে পারে? 2021 কেন, 24-এর আগে অব্দি কি 24 অব্দি হয়তো এইখানে শ্রীরামের ধ্বনি নিয়ে রাজনৈতিক দল প্রচার করতো ভারতীয় জনতা পার্টি। এখন দেখুন পরিবর্তন হয়ে জয় মা কালী, জয় মা দুর্গা হয়েছে। অর্থাৎ কি, এটাই তো প্রমাণ করে দিচ্ছে তাদের ধর্মীয় মানে ভণ্ডামোটা, পুরো ভণ্ডামো এটা। আজকে আমি রামকে ডেকে হলো না, এখন আমি দুর্গা কালীকে ডেকে যদি বাংলায় সাফল্য লাভ করতে পারি। অর্থাৎ এজেন্ডাটা একটাই, মানে এখানে হিন্দুত্ব সংগঠন বা জনপ্রিয়তা দিয়ে তৃণমূল কংগ্রেসকে তারা কমব্যাট করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে পারছে না, সেই জন্য তারা উগ্র। শুধু সংগঠন নয়, উন্নয়নের নিরিখে রাজনৈতিক কোনো দিক দিয়ে পাচ্ছে না। এবং সেইটাকে কাউন্টার করার জন্য উগ্র একটা হিন্দুত্বের হাওয়া তোলা। এত বোকা নাকি আমরা? ওদের দেখে হিন্দুত্ব শিখবো নাকি আমরা স্বামী বিবেকানন্দকে দেখবো, নাকি আমরা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে দেখবো, নাকি আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সহ আরো যারা রয়েছেন আমরা তাদের এই মহাপুরুষদের দেখে শিখবো? এই ভণ্ডদের দেখে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, বাংলার বুকে এই ভণ্ড ধর্মীয় এই উন্মাদনা দেখে কোনো একজন প্রকৃত সনাতন ধর্মী মানুষ এদের পাতা ফাঁদে পা দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে না। বরঞ্চ তারা ভাববে যে আজকে বাংলায় সুরক্ষা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে এই বাংলায় সর্ব ধর্ম সম্প্রদায় জাত পাত সবাই এখানে বসবাস করছে শান্তিপূর্ণভাবে, কোথাও কোনো রকম সমস্যা নেই। তো মানুষ সেইগুলো দেখবে নাকি এই
ভণ্ডদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হবে। সুতরাং এত সোজা না। বাংলার একটা ঐতিহ্য আছে হ্যাঁ, একদম। রাজনীতি, যে মানুষ ওই ধর্মের ভিত্তিতে এখানে ভোটাভুটি রাজনীতি আজ অব্দি হয়নি যে সারা ভারতবর্ষে কোথাও হয়তো ধর্ম নিয়ে জাতপাত নিয়ে ভোট হয়, কিন্তু বাংলায় কোনোদিনও তা হয়নি। এবং এই বাংলার ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি রক্ষা করার দায়িত্ব বাংলার 10 কোটি মানুষের, এবং এই 10 কোটি মানুষই আগামী দিনে এই বাংলার সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি রক্ষা করবে আর বিজেপিকে শূন্যে নামিয়ে বঙ্গোপসাগরে ঠেলে ফেলে দেবে। আজ বাংলা ডিজিটালের T20 অনুষ্ঠান আজকে এখানে শেষ করছি।